সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এইচএসসি 2025 সালে পরীক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। ইনশাআল্লাহ এই সাজেশনগুলো তোমাদের কাজে আসবে, পরীক্ষা 100% কমন পড়বে। আর বন্ধুরা, প্রথম পত্রের ভিডিওটা অলরেডি আপলোড করা হয়েছে, ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তাছাড়া অন্যান্য সাবজেক্টের ভিডিও লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আকারে লিঙ্কটা দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো চেক করে নিবা। এবং চ্যানেলে যারা নতুন, অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক খুশি হব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা সাজেশনটা তুলে ধরি। এসএসসি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার আনুষ্ঠানিকভাবে শুরু হয় কত সালে? শুরু হয় 1971 সালে। বাংলাদেশে প্রথম সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় কোন বিশ্ববিদ্যালয়ে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের গ্রামীণ সমাজ বইটির লেখক কে? বাংলাদেশের গ্রামীণ সমাজ এই বইটার লেখক হচ্ছে ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। বাংলাদেশের সমাজবিজ্ঞান গবেষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ক্ষেত্র গবেষণা পদ্ধতি। বাংলাদেশ সমাজবিজ্ঞান সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1972 সালে। বাংলাদেশ সোসাইটি কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ বইটির এই লেখক হচ্ছেন ডক্টর সৈয়দ আলী আহসান। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রধান বাধা কি? বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার প্রধান বাধা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশে সমাজবিজ্ঞান গবেষণার প্রধান ক্ষেত্র কোনটি? গ্রামীণ সমাজ। সোশ্যাল ফরমেশন ইন বাংলাদেশ বইটির লেখক হচ্ছেন ডক্টর মাহবুব উল্লাহ। একটা কথা বলি তোমাদেরকে, যে অনেকের লেখকের অনেক ধরনের বইয়ের নাম উল্লেখ করা আছে তোমাদের পাঠ্য বইয়ে, সেখান থেকে তোমরা অবশ্যই প্রত্যেকটা বই কে লিখেছেন এবং লেখকের নামগুলো মনে রাখবা, তাহলে তোমাদের অনেক এমসিকিউ কমন পড়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমাদের 100% একটা এমসিকিউ তোমাদের কমন পড়বে। বাংলাদেশের সমাজবিজ্ঞান শিক্ষার প্রসারে কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বাংলাদেশ সমাজবিজ্ঞান সমিতি। বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রথম পাঠ্যপুস্তক কোনটি? সমাজবিজ্ঞান পরিচয় এটা। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার প্রাথমিক পর্যায়ে কোন দিকটি বেশি গুরুত্ব পেয়েছে? গ্রামীণ সমাজ। বাংলাদেশের সমাজবিজ্ঞান গবেষণায় কোন পদ্ধতি সবচেয়ে কম ব্যবহৃত হয়? পরীক্ষামূলক পদ্ধতি। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশে কোন বিষয়টি বাধা সৃষ্টি করেছে? রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ খোলার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল? গ্রামীণ সমস্যার সমাধান। বাংলাদেশের সমাজ কাঠামো বইটির লেখক কে? ডক্টর পরিমল সরকার। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রসারে কোন বিদেশি প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে? ফোর্ড ফাউন্ডেশন। বাংলাদেশে সমাজবিজ্ঞান গবেষণার প্রধান উৎস কি? ক্ষেত্র গবেষণা। নারী ও উন্নয়ন বিষয়ে গবেষণার জন্য বিখ্যাত বাংলাদেশি সমাজবিজ্ঞানী হচ্ছেন ডক্টর নাজমা চৌধুরী। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রাথমিক পর্যায়ে কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বাংলাদেশ সমাজবিজ্ঞান সমিতি। বাংলাদেশে সমাজবিজ্ঞান গবেষণায় কোন বিষয়টি নতুনভাবে গুরুত্ব পাচ্ছে? নগরায়ন ও শিল্পায়ন। গ্রামীণ সমাজের রূপান্তর ও বইটির লেখক হচ্ছেন ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। বাংলাদেশের সমাজবিজ্ঞান শিক্ষার প্রসারে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সেটি হচ্ছে পাঠ্যপুস্তকের উন্নয়ন। বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গবেষণা অর্থের অভাব। বাংলাদেশের নগর সমাজ বইটির লেখক কে? ডক্টর মাহবুব উল্লাহ। বাংলাদেশের সমাজবিজ্ঞান গবেষণায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি বৈজ্ঞানিক? সমীক্ষা পদ্ধতি। বাংলাদেশে সমাজবিজ্ঞান শিক্ষার প্রসারে কোন বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বইটির লেখক কে? ডক্টর সৈয়দ আলী হাসান। বাংলাদেশের সমাজবিজ্ঞান গবেষণায় কোন দিকটি এখনো অবহেলিত? আদিবাসী সমাজ। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার প্রসারে কোন ধরনের গবেষণায় বেশি প্রয়োজন? সেটা হচ্ছে প্রায়োগিক গবেষণা, এটা অনেক বেশি প্রয়োজন। বাংলাদেশের সমাজ পরিবর্তন বইটির লেখক হচ্ছেন ডক্টর পরিমল সরকার। বাংলাদেশের সমাজবিজ্ঞান গবেষণায় কোন প্রতিষ্ঠান আন্তর্জাতিক সহযোগিতা প্রদান করে? ফোর্ড ফাউন্ডেশন। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রাথমিক পর্যায়ে কোন বিষয়ে গবেষণা বেশি হয়েছে? গ্রামীণ সমাজ। বাংলাদেশের সমাজ কাঠামো ও পরিবর্তন বইটির লেখক কে? ডক্টর মাহবুব উল্লাহ। বাংলাদেশের সমাজবিজ্ঞান গবেষণার প্রধান লক্ষ্য কি? সামাজিক সমস্যা সমাধান। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার প্রসারে কোন বিষয়টি সবচেয়ে
গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিক্ষার্থীদের আগ্রহ। বাংলাদেশের সমাজ ও অর্থনীতি বইটির লেখক হচ্ছেন ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। বাংলাদেশে সমাজবিজ্ঞান গবেষণায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত? ক্ষেত্র গবেষণা পদ্ধতি। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রসারে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ভূমিকা রাখে? বাংলাদেশ সমাজবিজ্ঞান সমিতি। বাংলাদেশে সমাজবিজ্ঞান শিক্ষার প্রসারে কোন বিষয়টি এখনও চ্যালেঞ্জ? পাঠ্যপুস্তকের অভাব। তৃতীয় অধ্যায়, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায়? অপশনগুলোর মধ্যে ময়নামতীতে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। পাহাড়পুর বিহার কে নির্মাণ করেন? গোপাল। বাংলাদেশের প্রাচীনতম মুদ্রা পাওয়া গেছে কোথায়? ওয়ারী বটেশ্বরে। ময়নামতীতে পাওয়া গেছে কোন সাম্রাজ্যের নিদর্শন? পাল সাম্রাজ্যের নিদর্শন। বাংলাদেশের কোন স্থান থেকে প্রাচীন নগর পরিকল্পনার নিদর্শন পাওয়া গেছে? ওয়ারী বটেশ্বর। বাংলাদেশের প্রাচীনতম লিপির নমুনা পাওয়া গেছে কোথায়? মহাস্থানগড়ে। পাহাড়পুর বিহার কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সাথে। বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রাচীন জলাধার পাওয়া গেছে? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম মৃৎপাত্র পাওয়া গেছে কোথায়? ওয়ারী বটেশ্বরে। মহাস্থানগড় প্রাচীন নাম কি ছিল? পুণ্ড্রনগর। বাংলাদেশের কোন স্থান থেকে প্রাচীন পোড়ামাটির ফলক পাওয়া গেছে? পাহাড়পুর। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসন্দী। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি? মহাস্থানগড়। ময়নামতি কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলায়। পাহাড়পুর বিহার কত তলা বিশিষ্ট? 7 তলা বিশিষ্ট। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার সময়কাল কত? 3000 খ্রিস্টপূর্ব। মহাস্থানগড় থেকে কোন ধাতুর মুদ্রা পাওয়া গেছে? তামা এই ধরনের ধাতুর মুদ্রা পাওয়া গেছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতার লোকেরা কোন চাষ করত? ধান চাষ করত। ওয়ারী বটেশ্বর থেকে কোন ধাতুর নিদর্শন পাওয়া গেছে? লোহা পাওয়া গেছিল। পাহাড়পুর বিহার কত সালে আবিষ্কৃত হয়? 1879 সালে। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন প্রাণী পালন করত? গরু পালন করত। ময়নামতীতে পাওয়া গেছে কোন ধর্মের নিদর্শন? বৌদ্ধ ধর্ম। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানত? তামা। মহাস্থানগড় থেকে কোন ধরনের মৃৎপাত্র পাওয়া গেছে? কালো ও লাল। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন বাণিজ্যিক পণ্য ব্যবহার করত? মণিমুক্তা। ওয়ারী বটেশ্বর থেকে কোন ধরনের মুদ্রা পাওয়া গেছে? রৌদ্র মুদ্রা। পাহাড়পুর বিহার কে আবিষ্কার করেন? আলেকজান্ডার কানিংহাম। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন ধর্ম পালন করত? হিন্দু ধর্ম পালন করত। ময়নামতীতে পাওয়া গেছে কোন ধরনের মূর্তি? বৌদ্ধ মূর্তি এই ধরনের মূর্তিগুলো পাওয়া গিয়েছিল। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন ভাষা ব্যবহার করত? পালি ভাষা। মহাস্থানগড় থেকে কোন ধরনের অলংকার পাওয়া গেছে? কানের দুল পাওয়া গিয়েছিল। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন ধরনের গৃহ নির্মাণ করত? ইটের বাড়ি। ওয়ারী বটেশ্বর থেকে কোন ধরনের অস্ত্র পাওয়া গেছে? তলোয়ার পাওয়া গিয়েছিল। পাহাড়পুর বিহার কোন রাজবংশের সময় নির্মিত? পাল রাজবংশের সময় নির্মিত। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন ধরনের পোশাক পরত? সুতি বস্ত্র এই ধরনের সুতি কাপড় পরত। ময়নামতীতে পাওয়া গেছে কোন ধরনের স্থাপত্য নিদর্শন? স্তূপ এই ধরনের স্থাপত্য পাওয়া গিয়েছে। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন ধরনের খেলাধুলা করত? পাশা খেলা। মহাস্থানগড় থেকে কোন ধরনের মূর্তি পাওয়া গেছে? বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার লোকেরা কোন ধরনের সমাধি পদ্ধতি অনুসরণ করত? সমাধিস্থ করা এই ধরনের সমাধি পছন্দ করত। চতুর্থ অধ্যায় থেকে আমরা দেখব এবার বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। বন্ধুরা, একটা কথা বলি, তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে, এবং যদি কোনোটা স্কিপ হয় তোমরা আমাদেরকে জানাবো, কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমরা সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। চাকমা সম্প্রদায়ের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। মারমা নৃগোষ্ঠীর বসবাস প্রধানত কোন অঞ্চলে? পার্বত্য চট্টগ্রাম জেলায়। গারো সম্প্রদায়ের প্রধান উৎসব হচ্ছে ওয়ানগালা উৎসব। সাঁওতালরা কোন ভাষা পরিবারের অন্তর্গত? অস্ট্রো এশিয়াটিক ভাষা।
ত্রিপুরা নৃগোষ্ঠীর প্রধান পেশা কি? কৃষি। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী জুম চাষের সাথে সংশ্লিষ্ট? চাকমা। হাজং নৃগোষ্ঠীর বসবাস প্রধানত কোথায়? ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী পাহাড়ি বৌদ্ধ নামে পরিচিত? মারমা। খাসিয়া নৃগোষ্ঠীর প্রধান বসবাস কোন জেলায়? সিলেট জেলায়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর নারীদের পিনন পরিধানের প্রচলন আছে? গারো নারীদের। উরাও নৃগোষ্ঠীর প্রধান উৎসব কোনটি? করম। মুরং নৃগোষ্ঠীর প্রধান পেশা কি? জুম চাষ করা। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী মগ নামেও পরিচিত? মারমা। রাজবংশী নৃগোষ্ঠীর বসবাস প্রধানত কোন অঞ্চলে? রংপুর। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কোনটি? চাকমা। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর নিজস্ব বর্ষপঞ্জি আছে? চাকমাদের। চাকমা নৃগোষ্ঠীর প্রধান উৎসব কোনটি? বিজু উৎসব। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর পাহাড়িয়া নামে পরিচিত? সাঁওতালরা পাহাড়িয়া নামে পরিচিত। খমি নৃগোষ্ঠীর বসবাস প্রধানত কোথায়? বান্দরবান জেলায়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর নৃত্যে ঝুমুর বিখ্যাত? সাঁওতালদের নৃত্যে। লুসাই নৃগোষ্ঠীর বসবাস প্রধানত কোন জেলায়? রাঙামাটি জেলায়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী মণিপুরী নামে পরিচিত? ভম। এদেরকে মণিপুরী নামে পরিচিত তারা। পাংখো নৃগোষ্ঠীর প্রধান পেশা হচ্ছে জুম চাষ করা। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষা চাকমা নামে পরিচিত? চাকমা। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সুরক্ষা আইন কত সালে পাশ হয়? সেটা 2010 সালে পাশ হয়। তঞ্জঙ্গা নৃগোষ্ঠীর বসবাস প্রধানত কোথায়? রাঙামাটি জেলায়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী পাহাড়ি কুল নামে পরিচিত? সাঁওতালরা পাহাড়ি কুল নামে পরিচিত। খিয়াং নৃগোষ্ঠীর প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর প্রধান ধর্ম? খ্রিস্টান। গারো। ম্রো নৃগোষ্ঠীর বসবাস প্রধানত কোথায়? বান্দরবান জেলায়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর নৃত্যে গাজন বিখ্যাত? রাজবংশী। বম নৃগোষ্ঠীর প্রধান পেশা কি? কৃষি। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষা ত্রিপুরা নামে পরিচিত? ত্রিপুরা। এবং তোমরা নৃগোষ্ঠীদের প্রত্যেকটা পার্ট তোমরা ভালো করে পড়ে নেবা, তাহলে তোমাদের অনেক এমসিকিউ কমন পড়বে। এবং কোনটা রেখে যে কোনটা বাদ দিব সেটা ভেবে পাচ্ছি না, তাই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের বইটা নিয়ে ভালো করে ফার্স্ট টু লাস্ট ভালো করে রিডিং করবা, তাহলে তোমরা অনেক এমসিকিউ কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো যেগুলো খুব বেশি আমার বোর্ডে আসতে দেখা গেছে এবং যে প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলি আমি আমার সাজেশনে রেখেছি। আশা করি এগুলো থেকে তোমাদের কমন পড়বে। এর বাইরে অনেক প্রশ্ন আসতে পারে, যেহেতু অনেক অসংখ্য প্রশ্ন, তারপরে যেগুলো অনেক ইম্পর্টেন্ট বারবার বোর্ডে আসছে সেগুলো আমি তুলে ধরেছি। ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়বে। তাছাড়া তোমাদেরকে একটা ট্রিক্স, সেটা হচ্ছে তোমরা অবশ্যই মেন বইটা তোমাদের বোর্ড বইটা ভালো করে রিডিং করবা, তাহলে অনেক এমসিকিউ কমন পড়ে যাবে। ঠিক আছে, তো বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষা ত্রিপুরা নামে পরিচিত? ত্রিপুরা। খিয়াং নৃগোষ্ঠীর বসবাস প্রধানত কোন জেলায়? রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর নৃত্যে বিশু বিখ্যাত? চাকমা। পাত্র নৃগোষ্ঠীর প্রধান ধর্ম হচ্ছে হিন্দু। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষা মারমা নামে পরিচিত? মারমা। লুসাই নৃগোষ্ঠীর প্রধান উৎসব কোনটি? চাপচার কুট। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর প্রধান পেশা? মাছ ধরা। এখানে মাল্য জেলে বেদে, এখানে কোনোটারই তোমার মাছ ধরা তাদের প্রধান পেশা নয়। এবার আমরা পঞ্চম অধ্যায় বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি ছিল কোনটি? ভাষাগত ঐক্য। 1952 সালের ভাষা আন্দোলনের মূল কারণ কি ছিল? বাংলা ভাষার মর্যাদা রক্ষা। 6 দফা আন্দোলনের প্রস্তাবক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে? 169টি। অসহযোগ আন্দোলন ডাক দেন শেখ মুজিব। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কত তারিখে? 26শে মার্চ 1971। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কত তারিখে? 10ই এপ্রিল 1971। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন কে? জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারের সেনাপ্রধান কে ছিলেন?
এম এ জি ওসমানী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? মুজিবনগরে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম কূটনৈতিক স্বীকৃতি দেয় কোন দেশ? ভারত। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম সামরিক সহায়তা দেন কোন দেশ? ভারত। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম অর্থনৈতিক সহায়তা দেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম মানবিক সহায়তা দেন কোন দেশ? ভারত। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম শরণার্থী শিবির স্থাপন করা হয় ভারতেই। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেন কোন দেশ? যুক্তরাজ্য। মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে প্রথম জাতিসংঘ প্রস্তাব উত্থাপন করেন কোন দেশ? যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক মিডিয়া কভারেজ করেন কোন সংস্থা? বিবিসি। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন কোন সংস্থা? বিবিসি। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম বই প্রকাশ করেন কোন লেখক? জহির রায়হান। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম গান রচনা করেন আব্দুল লতিফ। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম কবিতা লেখেন শামসুর রহমান। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম চিত্রকর্ম করেন কে? জয়নুল আবেদিন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম নাটক মঞ্চস্থ করেন কোন সংস্থা? নাগরিক নাট্য সম্প্রদায়। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম চলচ্চিত্র তৈরি করেন কোন নির্মাতা? জহির রায়হান। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম ফটোগ্রাফি করে কোন ফটোগ্রাফার? নাসির আলী মামুন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম ডকুমেন্টেশন করেন হচ্ছে বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভ করে কোন সংস্থা? বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। বাংলাদেশে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে কোন সংস্থা? বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। এই প্রথমে কিন্তু তোমার আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে কোন সংস্থা? বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক প্রকাশনা করে কোন সংস্থা? বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে কোন সংস্থা? এটাও বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টারই আয়োজন করেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেন বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক পুরস্কার প্রদান করে কোন সংস্থা? বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক গবেষণা পুরস্কার প্রদান করে বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক সম্মাননা প্রদান করে বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার। এবং বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টার মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন ভাবে তারা হেল্পফুল মূলক কাজ করেছে। মুক্তিযোদ্ধা সহ অনেক ধরনের তারা পুরস্কার বিতরণী সহ অনেক কিছুর আয়োজক তারা। এবং বাংলাদেশ ডকুমেন্টেশন সেন্টারের অনেক অবদানও রয়েছে এই ধরনের আয়োজনে। বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ ষষ্ঠতে দেখি এবার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রধান অর্থনৈতিক ভিত্তি হচ্ছে কৃষি বা গ্রামীণ সমাজে পরিবারের প্রধান ধরন হচ্ছে যৌথ পরিবার। গ্রামীণ সমাজে পঞ্চায়েত হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। শহরের সমাজে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিল্প ও সেবা খাতের প্রাধান্য। গ্রামীণ সমাজে মোরাল বলতে কি বোঝায়? স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। শহরের সমাজে সামাজিক গতিশীলতা কি ধরনের? অনেক বেশি। গ্রামীণ সমাজে জমিদারের প্রথা বিলুপ্ত হয় কত সালে? 1950 সালে। শহরের সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? নিউক্লিয়ার পরিবার। গ্রামীণ সমাজে ইউনিয়ন পরিষদ কি? স্থানীয় সরকার প্রতিষ্ঠান। শহরের সমাজে বেকারত্বের প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা চাপ ও শিল্পের অপ্রতুলতা। গ্রামীণ সমাজে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝায়? পারিবারিক ও সামাজিক শিক্ষা। শহরের সমাজ স্লাম কি? দরিদ্রদের বস্তি এলাকা। গ্রামীণ সমাজে কৃষি শ্রমিক হচ্ছে ভূমিহীন কৃষি কাজে নিয়োজিত ব্যক্তি। শহরের সমাজে প্রধান সমস্যা হচ্ছে যানজট ও আবাসন সংকট। গ্রামীণ সমাজের সমবায় সমিতি এর প্রধান উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান। শহরের সমাজে সিভিল সোসাইটি বলতে কি বোঝায়? বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামীণ নারীদের প্রধান পেশা হচ্ছে কৃষি ও গৃহস্থালির কাজ করা। শহরে
নারীদের কর্মসংস্থান বেশি কোন খাতে? গার্মেন্টস ও সেবা খাতে। গ্রামীণ সমাজে হাটের প্রধান কাজ হচ্ছে পণ্য বিনিময় কেন্দ্র। শহরের সমাজে ফ্ল্যাট সংস্কৃতি বলতে কি বোঝায়? বহুতল ভবনে আবাসন। গ্রামীণ সমাজে গ্রাম আদালত কি? স্থানীয় বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠান। শহরের সমাজে সামাজিক স্তর বিন্যাস কি ধরনের? জটিল। গ্রামীণ সমাজে ক্ষুদ্র ঋণ এর প্রধান উদ্দেশ্য কি? দরিদ্রদের আর্থিক সহায়তা। শহরের সমাজে গৃহকর্মী বলতে কি বোঝায়? বাড়িতে কাজ করা শ্রমিক। গ্রামীণ সমাজে মসজিদের ভূমিকা কি? ধর্মীয় ও সামাজিক কাজ। শহরের সমাজে মল বলতে কি বোঝায়? বাণিজ্যিক কেন্দ্র, মল। গ্রামীণ সমাজে কৃষি বিপ্লবের ফলাফল কি? কৃষি উৎপাদন বৃদ্ধি। শহরের সমাজে পার্কের ভূমিকা কি? বিনোদন ও বিশ্রাম। গ্রামীণ সমাজে নলকূপের গুরুত্ব কি? পানীয় জল সরবরাহ। শহরের সমাজে ফুটপাত বলতে কি বোঝায়? রাস্তার পাশের হাঁটা পথ। গ্রামীণ সমাজে কৃষি সম্প্রসারণের কাজ কি? কৃষকদের প্রশিক্ষণ দেওয়া। শহরের সমাজে ফ্লাইওভারের উদ্দেশ্য যানজট নিরসন করা। গ্রামীণ সমাজে প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকা কি? শিশুদের শিক্ষা দেওয়া। শহরের সমাজে কমিউনিটি সেন্টারের কাজ কি? সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা। গ্রামীণ সমাজে কৃষি যন্ত্রপাতি এর ব্যবহার বাড়ার কারণ কি? কৃষি আধুনিকায়ন করা। শহরের সমাজে আন্ডারপাস এর উদ্দেশ্য কি? যানজট নিরসন। গ্রামীণ সমাজে স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা কি? চিকিৎসা সেবা দেওয়া। শহরের সমাজে শপিং কমপ্লেক্সের কাজ হচ্ছে পণ্য বিক্রয় করা। গ্রামীণ সমাজে পল্লী বিদ্যুতের গুরুত্ব হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা। শহরের সমাজে মেট্রো রেলের উদ্দেশ্য হচ্ছে গণপরিবহন সংস্থার ব্যবস্থা উন্নত করা। বন্ধুরা, এ পর্যায়ে আমরা নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় এখান থেকে আরো গুরুত্বপূর্ণ কমন উপযোগী এমসিকিউ দেখব, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক সমস্যা কোনটি? দারিদ্র্য। দারিদ্র্য দূরীকরণের প্রধান উপায় কি? কর্মসংস্থান সৃষ্টি। বেকারত্বের প্রধান কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি। মাদকাসক্তি রোধে সবচেয়ে কার্যকরী উপায় কি? সচেতনতা বৃদ্ধি। যৌতুক প্রথা বিলোপের জন্য কোন আইন প্রণয়ন করা হয়েছে? যৌতুক বিরোধ আইন 1980। বন্ধুরা, একটা কথা বলি যে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে, তোমরা প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। অনেকে ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, এতে অনেক কষ্ট পাই। তো তোমরা প্রত্যেকে যারা এসএসসি পরীক্ষার্থী, তো আশা করি প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করা বুঝো। যারা বুঝো না তাদেরকে বলতেছি একটু কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এতে অনেক খুশি হব। যাই হোক বন্ধুরা, পরবর্তী প্রশ্নগুলো দেখি এবং আরেকটা কথা বলি, তারপর শুরু করতেছি যে তোমরা যদি নেক্সট কোনো ভিডিও দেখতে চাও, এই ধরনের আরও হেল্পফুল ভিডিও দেখতে চাও, এমসিকিউর পাশাপাশি তোমরা যদি সিকিউ অর্থাৎ সৃজনশীল সাজেশন চাও, তো এই ভিডিওগুলো আসবে। তো ভিডিও আসলে তোমরা কীভাবে দেখবা? যদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমরা এই ধরনের কোনো ধরনের ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই এই চ্যানেলটা হতে পারে তোমার একটা হেল্পফুলমূলক একটা চ্যানেল। তাই তোমরা প্রত্যেকেই এই চ্যানেলের সাথেই থেকো, ঠিক আছে? প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ। বাল্যবিবাহ রোধে আইনের ন্যূনতম বয়স হচ্ছে ছেলে 21, মেয়ে 18। নারী নির্যাতন রোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক সচেতনতা। বাংলাদেশের শিশু শ্রমের প্রধান কারণ দারিদ্র্য। অপুষ্টি দূরীকরণের প্রধান উপায় পুষ্টিকর খাবারের প্রাপ্যতা। বাংলাদেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কি? শিল্প বর্জ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কোনটি? উপকূলীয় অঞ্চল। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রধান উপায় ধর্মীয় সহিষ্ণুতা। বাংলাদেশে অপরাধ বৃদ্ধির প্রধান কারণ কি? বেকারত্ব। সাইবার অপরাধ রোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রযুক্তিগত জ্ঞান। বাংলাদেশে স্বাস্থ্য সেবার প্রধান সমস্যা কি? সুবিধার অপ্রতুলতা। জনসংখ্যা বৃদ্ধি নিরসনের প্রধান উপায় কি? পরিবার পরিকল্পনা। বাংলাদেশের শিক্ষার হার বৃদ্ধির প্রধান অন্তরায় কি? দারিদ্র্য। গ্রামীণ শহরে বৈষম্য দূরীকরণের উপায় হচ্ছে গ্রামীণ উন্নয়ন। বাংলাদেশে দুর্নীতি দূরীকরণের প্রধান উপায় কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রধান উপায় কি? কৃষি উৎপাদন বৃদ্ধি। বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রধান উপায় কি? শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা। বাংলাদেশে বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে প্রধান উপায় কি?
বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংলাদেশের শিশু মৃত্যু হার কমানোর প্রধান উপায় স্বাস্থ্যসেবার উন্নয়ন। বাংলাদেশে বায়ু দূষণের প্রধান কারণ যানবাহনের ধোঁয়া। বাংলাদেশের পানি দূষণের প্রধান কারণ শিল্প বর্জ্য। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার প্রধান উপায় হতে পারে ভূমিকম্প সহনশীল অবকাঠামো। বাংলাদেশে নদী ভাঙ্গন রোধের প্রধান উপায় কি? বাঁধ নির্মাণ। বাংলাদেশে জলাবদ্ধতা সমস্যার সমাধান কি? নিকাশি ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশে কৃষি জমি হ্রাসের প্রধান কারণ হচ্ছে নগরায়ন। বাংলাদেশে মৎস্য সম্পদ হ্রাসের প্রধান কারণ অত্যাধিক মাছ ধরা। বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের প্রধান উপায় বাঁধ নির্মাণ। বাংলাদেশের খরার সমস্যার সমাধান হচ্ছে সেচ ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশের লবণাক্ততা সমস্যার সমাধান কি? লবণ সহনশীল ফসল। বাংলাদেশের মাটির উর্বরতা হ্রাসের প্রধান কারণ কি? রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহার। বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধির প্রধান উপায় কি? আধুনিক কৃষি প্রযুক্তি। বাংলাদেশের মৎস্য চাষ বৃদ্ধির প্রধান উপায় কি? মৎস্য প্রজনন কেন্দ্র। বাংলাদেশে গবাদি পশু উৎপাদন বৃদ্ধির প্রধান উপায় কি? উন্নত জাতের পশু। বাংলাদেশে হাঁস মুরগি উৎপাদন বৃদ্ধির প্রধান উপায় কি? উন্নত জাতের হাঁস মুরগি। বাংলাদেশে ডেইরি শিল্প উন্নয়নের প্রধান উপায় কি? উন্নত জাতের গাভী হচ্ছে বাংলাদেশের ডেইরি শিল্প উন্নয়নের প্রধান উপায়। বাংলাদেশে কৃষি বিপ্লবের প্রধান উপায় কি? আধুনিক কৃষি প্রযুক্তি। বন্ধুরা, আমরা এবার দশম অধ্যায় থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো, যেগুলো আমাদের বুক পরীক্ষা আসতে পারে। যেমন বাংলাদেশের সামাজিক উন্নয়ন এই অধ্যায় থেকে। সামাজিক উন্নয়নের মূল লক্ষ্য কি? সামাজিক উন্নয়নের মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন করা। বাংলাদেশের সামাজিক উন্নয়নের প্রধান সূচক কোনটি? মানব উন্নয়ন সূচক। বাংলাদেশের গড় আয়ু কত? ৭২ বছর। সাক্ষরতার হার বৃদ্ধি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ কোনটি? বিনামূল্যে বই বিতরণ। আরেকটা কথা, তোমাদের বাংলাদেশের গড় আয়ু এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, বর্তমানে মনে হয় ৬০ বা ৬৫ হতে পারে। তো সঠিকটা এই মুহূর্তে আমি দিতে পারছি না, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্নটা লেখা আছে। তোমার বইয়ে যেটা আছে তুমি সেটাই অ্যান্সার করে আসবে, কোনো সমস্যা নেই। অবভিয়াসলি তোমরা আমি বিভিন্ন বই পর্যালোচনা করে যেহেতু সাজেশন তৈরি করি, সেখানে ম্যাক্সিমাম বই আমি ৭২ পেয়েছি। তো বর্তমান সময়ে সেটা সমীকরণে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, যেহেতু আমার বইগুলো অনেক আগের, বর্তমান আপডেট কোনো বই আমার কাছে নেই, সাজেশন পেপারও নেই, যার ফলে বাংলাদেশের গড় আয়ুর এটা আমি সঠিকটা দিতে পারলাম না। তো ম্যাক্সিমাম বই কিন্তু ৭২ বছর। তো অবভিয়াসলি তোমাদের ৭২ বছর থাকবে, যদি থাকে তাহলে ৭২ বছরই সঠিক, ঠিক আছে? তারপরে তোমাদের বইয়ের সাথে একটু মিলিয়ে নিও, যদি ভুল হয় সেটা কমেন্টে এসে আমাদেরকে জানিয়ে দিও। সাক্ষরতার হার বৃদ্ধিতে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে বিনামূল্যে বই বিতরণ। বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রধান সূচক নারী শিক্ষার হার। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অপশনে তোমাদের এটাও ঘুরে ফিরে এটাও একটা প্রশ্ন থাকতে পারে, শর্ট ফর্ম থাকতে পারে, ফুল ফর্ম তোমাদের চাইতে পারে। অর্জনে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে শিশু মৃত্যু হার হ্রাস করা। SDG এর পুনরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। বাংলাদেশের দারিদ্র্য হ্রাসের প্রধান কারণ কি? ক্ষুদ্র ঋণ। বাংলাদেশের শিশু মৃত্যু হার হ্রাসের প্রধান কারণ টিকাদান কর্মসূচি। বাংলাদেশের মাতৃমৃত্যু হার হ্রাসের প্রধান কারণ হতে পারে প্রসব পূর্ব সেবা প্রদানের মাধ্যমে। বাংলাদেশের গড় সাক্ষরতার হার কত? 75%। তো বন্ধুরা, একটা কথা বলে, তোমাদের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতে পারে, যে কোনোভাবে প্রশ্ন হতে পারে। সেম প্রশ্নটার কথাগুলো বা কথা লেখার ভঙ্গিগুলো চেঞ্জ হতে পারে, এদিকে তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? বাংলাদেশের নারী শিক্ষার হার বৃদ্ধির প্রধান কারণ বিনামূল্যে শিক্ষা বা বিনামূল্যে বই বিতরণ। বাংলাদেশে ICT ভিত্তিক উন্নয়নের প্রধান উদাহরণ কোনটি? ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলয়ের প্রধান কর্মসূচি বয়স্ক ভাতা। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের প্রধান সংস্থা কোনটি? পল্লী উন্নয়ন একাডেমি। বাংলাদেশের নগর উন্নয়নের প্রধান সংস্থা রাজুক। বাংলাদেশের স্বাস্থ্য সেবার প্রধান সংস্থা স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান সংস্থা কোনটি? শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের কৃষি উন্নয়নের প্রধান সংস্থা হচ্ছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশে মৎস্য উন্নয়নের প্রধান সংস্থা বাংলাদেশ মৎস্য অধিদপ্তর। বাংলাদেশের গবাদি পশু উন্নয়নের প্রধান সংস্থা বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর। বাংলাদেশে বনায়ন উন্নয়নের প্রধান সংস্থা বন অধিদপ্তর। বাংলাদেশের পানীয় জল সরবরাহ প্রধান সংস্থা ওয়াসা। বাংলাদেশের শিল্প উন্নয়নের প্রধান সংস্থা কোনটি? বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বাংলাদেশের যোগাযোগ উন্নয়ন প্রধান সংস্থা সড়ক ও জনপথ
অধিদপ্তর। বাংলাদেশে তথ্য প্রযুক্তি উন্নয়নের প্রধান সংস্থার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বাংলাদেশের পরিবেশ উন্নয়নের প্রধান সংস্থার নাম হচ্ছে পরিবেশ অধিদপ্তর। বাংলাদেশের নারী উন্নয়নের প্রধান সংস্থা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের যুব উন্নয়নের প্রধান সংস্থার নাম হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। বাংলাদেশের সমাজ কল্যাণ উন্নয়নের প্রধান সংস্থা সমাজ কল্যাণ অধিদপ্তর। বাংলাদেশে শ্রম উন্নয়নের প্রধান সংস্থা হচ্ছে শ্রম অধিদপ্তর। বাংলাদেশে পর্যটন উন্নয়নের প্রধান সংস্থা হচ্ছে পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ সংস্কৃতি উন্নয়নের প্রধান সংস্থার নাম হচ্ছে বাংলাদেশের শিল্পকলা একাডেমি। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের প্রধান সংস্থার নাম হচ্ছে ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশে শিক্ষা বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের প্রধান সংস্থার নাম হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশের উচ্চশিক্ষা উন্নয়নের প্রধান সংস্থা কোনটি? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাংলাদেশে কারিগরি শিক্ষা উন্নয়নের প্রধান সংস্থা কোনটি? কারিগরি শিক্ষা বোর্ড। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান সংস্থা কোনটি? মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাংলাদেশের ধর্মীয় শিক্ষা উন্নয়নের প্রধান সংস্থা কোনটি? ইসলামিক ফাউন্ডেশন। বাংলাদেশের সামাজিক উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ কোনটি? জনসংখ্যা বৃদ্ধি। তো এই হচ্ছে আমাদের সাজেশন। তো কয়েকটা বিষয় তোমরা মনে রাখবা, তাহলে কিন্তু তোমাদের অনেক এমসিকিউ তোমরা কমন পড়বে। 100% এমসিকিউ কমন পড়তে হলে এই যে বিষয়গুলো তোমরা মনে রাখবা। তো প্রথমে বলি যে কমন মানে কি। কমন মানে হচ্ছে যে যা দিয়েছে প্রশ্ন সেটাই কিন্তু পড়া, এমন না। কমন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক বারবার পড়া, সব কিছু পড়া একসাথে পড়ে ফেলবা তা নয়, সম্পূর্ণ বইতে তুমি পড়তে পারবে না। তো কমন মানে হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার তোমার পরীক্ষা আসে, সেগুলো হচ্ছে কমন উপযোগী প্রশ্ন, সেগুলো তোমরা ভালো করে বারবার পড়ে নেবা। তো একটি অধ্যায় একদিনে শেষ করার চেষ্টা করো। তো যেহেতু তোমরা পরীক্ষার আগ মুহূর্তে দেখতেছো, সেই ক্ষেত্রে বলবো তোমরা আগে যা পড়েছো সেগুলো বারবার রিভিশন দাও। তো যারা অনেক আগে থেকে ভিডিও দেখতেছো, পরীক্ষা অনেক দেরি, তারা কি করবা, একটি অধ্যায় একদিনে শেষ করবা এবং পরের দিন সেটা রিভিশন করবা। এইভাবে তোমরা পড়ো, তাহলে তোমরা প্রতিটা বিষয়ে প্লাস পাবা। ঠিক আছে? পরীক্ষার আগের রাতে কি করবা, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা অনেকে জানতে চেয়েছো যে পরীক্ষার আগের রাতে স্যার কি করবো। শুধু তোমরা যে সংখ্যাগুলো পড়েছো এবং যে তোমাদের তারিখগুলো আছে, সেই তারিখগুলো মনে রাখবা, বারবার রিভাইজ দিবা। সংখ্যা এবং তারিখ এগুলো মনে রাখার চেষ্টা করবা, বারবার রিভাইজ দিবা এবং বেশি করে ভালো পরিমাণে তোমরা ভালো করে ঘুম দিবা। ঠিক আছে? রাতে 10টা 11টা 12টা পর্যন্ত পড়বা, বেশি পড়া দরকার নেই। এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবা, একটু আগে থেকে ঘুমিয়ে পড়বা এবং খাবার দাবার ঠিক রাখবা, মন মানসিকতা ভালো রাখবা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে। তো পরীক্ষার আগে রাতের কাজগুলো এগুলোই, তোমরা আগে যা পড়েছো সেগুলো পুনরায় পড়ো, পুনরায় রিভাইজ দাও। এবং সব তো পরে শেষ করতে পারবো না, কিছু পড়া সকালে যেন রেখে দিবা, সকালে উঠে সেগুলো আবার রিভাইজ করে, অর্থাৎ 2 ভাগে ভাগ করে তোমরা যা পড়েছো পরীক্ষার আগে যা পড়েছো সবকিছু তোমাদের মনে করো যে তোমার সমাজ বিজ্ঞান পরীক্ষা, হ্যাঁ, তো প্রথমপত্র বা দ্বিতীয়পত্র যাই হতে পারে, যেগুলো সাবজেক্ট হতে পারে, তোমরা অর্ধেক বইটা তোমরা আগে যা পড়েছো সেই পড়ার অর্ধেক তোমরা আগে রাতে পড়ো, পরে ঘুমিয়ে যাও সঠিক সময় এবং সকালে উঠে বাকি অর্ধেকটা পড়া তুমি পড়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে পরীক্ষার হলে চলে যাও। তো তোমরা এই পদ্ধতিতে পড়লে আশা করি তোমাদের 100% কমন পড়ে যাবে। তো সব প্রশ্ন কিন্তু কমন পড়বে না। কমন মানে হচ্ছে যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে কমন উপযোগী। তো সেম প্রশ্নটাই তোমাদের ঘুরে ফিরে আসতে পারে। তো বন্ধুরা, তোমরা এই হচ্ছে তোমাদের প্রশ্ন। আর যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা আমাকে করতে পারো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা সকলে ভালো হোক এবং প্রত্যেকের চ্যানেলের সাথে থেকো। নেক্সট ভিডিও দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো এবং প্লেলিস্ট চেক করো। প্লেলিস্ট চেক করলে তোমরা তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিও পেয়ে যাবা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।